আজকে ক্লাস 12-এর রাসায়নিক গতিবিদ্যার তোমার পার্ট 6 6 নম্বর ভিডিও। আগের ভিডিওতে তোমার প্রথম ক্রম বিক্রিয়া রিলেটেড বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখানো হয়েছিল। আজকে তোমার সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন অর্থাৎ ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া থেকে শুরু করব, তারপর আরএনএসের সমীকরণ এবং তার রিলেটেড প্রবলেমটা আজকে হয়তো বলা হবে না, মানে গ্রাফগুলো বলছি। প্রথম হচ্ছে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বা সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া মানে এটা হচ্ছে কি, মানে অনেক সময় দিয়ে দেখাতে বলে বা স্টের আদ্র বিশ্লেষণ একটা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বলছি, তাহলে সংজ্ঞাটা বলতে সুবিধা হবে। ধরো C12H22O11 সুক্রোজের আদ্র বিশ্লেষণ, গ্লুকোজ বলা হয়েছে সুক্রোজের আদ্র বিশ্লেষণ। এটা থেকে অ্যাকোয়াস, এটা হাইড্রোলাইসিস হয়ে C6H12O6 গ্লুকোজ তৈরি হলো, প্লাস C6H12O6 গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি হলো। এটা অ্যাকোয়াস জলীয়, এটা গ্লুকোজ আর এটা হচ্ছে তোমার ফ্রুক্টোজ। তাহলে রেট অফ রিঅ্যাকশন মানে বিক্রিয়ার হার এগুলো কী হবে, হার ধ্রুবক K ইন্টু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে C12H22O11 ইন্টু ওয়াটার মানে সুক্রোজের হাইড্রোলাইসিস রিঅ্যাক্ট্যান্টগুলো থাকলো। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে সুক্রোজের হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ করা হয়, এখানে এই যে জলের গাঢ়ত্বের যে পরিবর্তন হয় সেটা খুবই নেগলিজেবল, অর্থাৎ জলের গাঢ়ত্বের পরিবর্তনটা খুবই কম পরিমাণে হয়, মানে এত কম পরিমাণে হয় যে গাঢ়ত্বটাকে যে চেঞ্জ হয়েছে সেটা মনেই হয় না। সেই জন্য এই যে গাঢ়ত্বের চেঞ্জটাকে অর্থাৎ কনসেন্ট্রেশন অফ ওয়াটার কনসেন্ট্রেশনটাকে হচ্ছে তোমার ফিক্সড ধরা হচ্ছে। তাহলে K ইন্টু এই ওয়াটারের কনসেন্ট্রেশনটাকে এটা আমি K ড্যাশ দিয়ে লিখছি, C12H22O11 মানে হচ্ছে এটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, আর এই কনসেন্ট্রেশনটাকে কনস্ট্যান্ট ধরা হচ্ছে। তাহলে K ড্যাশ এই দুটোর এটা হচ্ছে K ইন্টু ওয়াটারের কনসেন্ট্রেশনটাকে ধরা হলো। তাহলে বিক্রিয়া হার ইকুয়াল টু K ড্যাশ ইন্টু কনসেন্ট্রেশন অফ সুক্রোজ। তাহলে বিক্রিয়া হার কি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ কি সুক্রোজ। তাহলে এখানে বিক্রিয়ার হারটা শুধুমাত্র একটিমাত্র বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করছে, কিন্তু অ্যাকচুয়ালি বিক্রিয়ক আছে কটা, দুটো। তাহলে এটা যদি সংজ্ঞা হিসাবে বলা যায়, যে সমস্ত বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক অংশগ্রহণ করা সত্ত্বেও, এখানে দুটো আছে, একাধিক বিক্রিয়ক অংশগ্রহণ করা সত্ত্বেও বিক্রিয়ার হারটা শুধুমাত্র একটা বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে। মানে বিক্রিয়ক যদি দুই তার বেশিও থাকে, কিন্তু হারটা একটা মাত্র বিক্রিয়কের ওপর গাঢ়ত্বের উপর নির্ভর করে, সেই বিক্রিয়াকে বলা হয় ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বা সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। মানে অ্যাকচুয়ালি কিন্তু এক্স্যাক্ট ফার্স্ট অর্ডার নয়, কিন্তু ফার্স্ট অর্ডারের মতো হচ্ছে, সেই জন্য বলা হয় সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ছদ্ম প্রথম ক্রম উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার কী হয়, ডবল বা ট্রিপল হয়। এবার এই যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে যে হার ধ্রুবক দুইয়ের অনুপাতকে অর্থাৎ KT+10/KT এটাকে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এই ভ্যালুটা সাধারণত 2 or 3 হয়। তাহলে T ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ধরো 20 ডিগ্রি সেলসিয়াসে হার ধ্রুবক, তাহলে উপরটা কত হবে, 20 + 10 = 30 ডিগ্রি হাতে হার ধ্রুবক। অর্থাৎ প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে হার ধ্রুবক দ্বয়ের যে অনুপাত হয়, সেই অনুপাত বা ভ্যালুটাকে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে এইটাকে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এই যে এই ভ্যালুটা 2 or 3 হয়, মানে কি 10 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হারটা দ্বিগুণ বা তিন গুণ হয় আর কি, সেটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আরএনএসের সমীকরণ আরএনএসের সমীকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হার ধ্রুবকের সাথে অ্যাক্টিভেশন এনার্জির কী রিলেশন আছে সেটা নিয়ে। হার ধ্রুবক K ইকুয়াল টু A ইন্টু e⁻⁻⁸ K হচ্ছে হার ধ্রুবক, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা কম্পাঙ্ক গুণাঙ্ক।
কম্পাঙ্ক গুণাঙ্ক। ইএ হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি, সক্রিয়করণ শক্তি। আর আরটা তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টিটা হচ্ছে টেম্পারেচার ইন স্কেলে। তাহলে কে হচ্ছে হার ধ্রুবক, হার ধ্রুবকের সাথে এটা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি রিলেশন। এবার অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি কাকে বলে তার গ্রাফ আছে, সেটা নিয়ে বলছি। মানে বিক্রিয়ক যে পদার্থগুলো আছে তাদের তো একটা মিনিমাম এনার্জি আছে, সেই মিনিমাম এনার্জির থেকে যে পরিমাণ এনার্জি গেন করলে বা অর্জন করলে তারা প্রোডাক্ট তৈরি করতে সক্ষম হয়, সেই মিনিমাম এনার্জিটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি। এবার গ্রাফটা আঁকছি তাহলে বুঝতে সুবিধা হবে। ইএ মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জির গ্রাফে দু রকম বিক্রিয়ার ক্ষেত্রে দু রকম গ্রাফ হয়। একটা হচ্ছে তাপদায়ী বা এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন। এক্ষেত্রে কি হবে, ডেল্টা এইচ ইকুয়াল টু কী হয়, ইএ ফরওয়ার্ড মাইনাস ইএ ব্যাকওয়ার্ড, অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি মাইনাস ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি। এবার ডেল্টা এইচের ভ্যালুটা তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে কী হবে, নেগেটিভ হয়, নেগেটিভ হয়। তাহলে নেগেটিভ হয় মানে কি, নিশ্চয়ই ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি আছে। তাহলে যদি ছবিটা আঁকি, ডেল্টা জি এটা হচ্ছে আরসি বা রিয়াকশন কোঅর্ডিনেট বা বিক্রিয়ার অগ্রগতি, আরসি বা রিয়াকশন কোঅর্ডিনেট বা বিক্রিয়ার অগ্রগতি। তাহলে বিক্রিয়কের একটা এনার্জি ধরছি, এখানে বিক্রিয়কের এনার্জি আছে। এবার বিক্রিয়কের এনার্জি থেকে কি, বিক্রিয়কের এনার্জি থেকে বিক্রিয়াজাতর এনার্জিটা এই কম হবে। এই যে ধরো এ প্লাস বিসি মিলে হচ্ছে হয়তো এসি প্লাস বি হচ্ছে, তাহলে এই যে এনার্জিটা, এই রিয়াক্ট্যান্টের এনার্জিটা আছে, এইটা থেকে যে এই এনার্জিটা গেইন করতে হলো। আর এই স্টেটটা করে ট্রানজিশন স্টেট, মানে এখানে কি হচ্ছে এ বি সি ট্রানজিশন অবস্থায়, মানে খুবই আনস্টেবল একটা সন্দেহগত অবস্থা বলা হয়। এই যে এইটাকে বলা হচ্ছে ইএ অ্যাক্টিভেশন এনার্জি এই রিয়াক্ট্যান্টে ফরওয়ার্ড রিয়াকশনে। আর যদি ব্যাকে আসে তাহলে এটা হচ্ছে ইএ অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে ডেল্টা এইচ কী হচ্ছে, এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে তোমার ডেল্টা এইচ, গ্যাপটা হচ্ছে তোমার ডেল্টা এইচ। তাহলে ইএ ফরওয়ার্ড মাইনাস ইএ ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি বলে তাহলে ডেল্টা এইচ ভ্যালু নেগেটিভ হলো, এক্সোথার্মিক রিয়াকশনটা এটা স্যাটিসফাই হলো। এবার যদি তাহলে বিক্রিয়কের একটা এনার্জি আছে, সেই এনার্জি থেকে ন্যূনতম একটা এনার্জি অর্জন করতে হলো, সেই অর্জন তারপরে প্রোডাক্ট তৈরি হলো, সেই ন্যূনতম যে এনার্জিটা অর্জন করতে হলো এই এনার্জিটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি। এবার এটা তাপদায়ী বললাম, এটা যদি তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে এই ছবিটা আঁকতে বলে তাহলে এখানটা ছবিটা এঁকে দিচ্ছি। তাপগ্রাহী বা এন্ডোথার্মিক, তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে মানে এই গ্রাফটা খুবই দেয় যে তাপদায়ী এবং তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে এনার্জির সাথে তোমার রিয়াকশন কোঅর্ডিনেট বা বিক্রিয়া অগ্রগতির কি রিলেশন আছে, তাই গ্রাফটা আঁকতে বলবে। তাহলে এটা হচ্ছে এনার্জি বা শক্তি, এনার্জি লিখছি, তার সাথে তোমার আরসি বা রিয়াকশন কোঅর্ডিনেট বা বিক্রিয়া অগ্রগতি। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচটা কী হয়, পজিটিভ। তাহলে ইএ ফরওয়ার্ড মাইনাস ইএ ব্যাকওয়ার্ড, কারণ এইটা যেহেতু পজিটিভ তার মানে নিশ্চয়ই ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জিটা ভ্যালুটা বেশি হবে, তার মানে এইরকম জায়গায় থামবে, মানে ফরওয়ার্ডের ভ্যালুটা বেশি হবে। তাহলে ইএ অফ ফরওয়ার্ড রিয়াকশন, তাহলে এটা কোনো রিয়াক্ট্যান্ট আছে, রিয়াক্ট্যান্ট থেকে একটা প্রোডাক্ট তৈরি হয়েছে। আর এইটা এই যে ভ্যালুটা এইটা হচ্ছে ইএ অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, ব্যাকওয়ার্ড রিয়াকশন। আর এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে তোমার ডেল্টা এইচ, গ্যাপটা হচ্ছে ডেল্টা এইচ। আর এটা হচ্ছে ট্রানজিশন স্টেট বা সন্ধিগত অবস্থা, টিএস বা ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেট। এটা হচ্ছে এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিয়াকশনের তোমার এই অ্যাক্টিভেশন এনার্জির যে গ্রাফটা আছে সেটা বললাম। এবার এই যে সক্রিয়করণ শক্তির মানটা দু রকমভাবে
নির্ণয় করা, একটা হচ্ছে গ্রাফ থেকে, গ্রাফিক্যালি বা লেখচিত্র থেকে সক্রিয়করণ শক্তির মান নির্ণয়। তাহলে প্রথম আছে কে ইকুয়াল টু এ ইন্টু টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। তাহলে এখানে এল এন নিলাম, যেহেতু এস ই আছে, তাহলে এল এন কে ইকুয়াল টু কী হবে, এল এন এ মাইনাস ইএ বাই আর টি। তাহলে এল এন এর সাথে যদি এল এন কে এর সাথে যদি তোমার এই টেম্পারেচারে এল এন কে এর সাথে যদি তোমার টেম্পারেচার গ্রাফটা আঁকা যায়, টেম্পারেচার বলো 1/T আছে, তাহলে এল এন কে এর সাথে তোমার 1/T, তাহলে এটা কি হচ্ছে ইন্টারসেপ্ট বা ছেদক, এরকম জায়গায় ইন্টারসেপ্ট। আর স্লোপটা কি হচ্ছে, স্লোপটা হচ্ছে মাইনাস ইএ বাই আর, এটা হচ্ছে স্লোপ। তাহলে কী হবে, এটা নেগেটিভ আসছে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে তোমার ইন্টারসেপ্ট বা ছেদক এল এন এ, আর এটা হচ্ছে স্লোপ, স্লোপটা নেগেটিভ আছে, স্লোপ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস ইএ বাই আর। তাহলে এইখান থেকে তোমার এই স্লোপ একটা গ্রাফ যখন আসবে, সেই গ্রাফ থেকে স্লোপ ওয়াই বাই এক্স করে স্লোপের ভ্যালু পাওয়া যাবে, সেই স্লোপটা সমান ইএ বাই আর করে দিবে, ই এর ভ্যালুটা বেরিয়ে চলে আসবে। এটা হচ্ছে লেখচিত্র থেকে। আর এটা হচ্ছে টেম্পারেচারের রেসপেক্টে। ধরো T1 টেম্পারেচারে হার ধ্রুবকের মান হচ্ছে K1, আর ধরছি T2 টেম্পারেচারে হার ধ্রুবকের মান হচ্ছে K2। তাহলে ln K1 এখানে বসিয়ে দিতে পারি, তাহলে ln A মাইনাস ইএ বাই আর T1 বাই আরেকটা হচ্ছে ln K2 ইকুয়াল টু ln A মাইনাস ইএ বাই আর T2। মানে T1 টেম্পারেচারে K1 বসালাম, T2 টেম্পারেচারে K2 বসালাম। এবার ln K1 1 মাইনাস 2 করবো, 1 মাইনাস 2 মাইনাস 2 করে পাই। তাহলে ln K1 মাইনাস ln K2, ln A কেটে যাবে, তাহলে এটা কি আছে, এটা আগে মাইনাস আছে, মাইনাসই থাকলো, মাইনাস ইএ বাই আর T1। এবার এটা মাইনাস করবো, এবার এখানে মাইনাস আছে, মানে এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে এটা প্রথমে মাইনাস আছে ঠিক আছে, এবার এরপরে তো মাইনাস অফ এইটা, তাহলে এটা মাইনাস আগে থেকেই আছে, তাহলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে ইএ বাই আর T2। তাহলে এটা উপরে করছি, তাহলে এটা বিয়োগ থাকলে কি ওটা ভাগ আকার হয়, মানে ln K1 বাই ln K1 বাই K2 বিয়োগ আছে, সমান যদি এরকম লিখতে পারি ইএ বাই আর 1/T2 মাইনাস 1/T1। তাহলে এটা হচ্ছে তোমার যদি টেম্পারেচার, বিভিন্ন টেম্পারেচারে হার ধ্রুবকের ভ্যালু বলা থাকে, সেখান থেকে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জির মানটা সহজেই বার করা যাবে। আর এটার সাহায্যে অনেক অঙ্কও পড়ে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে দেখবে K1টা আগে থাকলে এখানে T2টা কিন্তু আগে রাখবে, এটা একটা ব্যাপার। সাইনটা যদি এখানে মাইনাস কিছু না করো, তাহলে K1 আগে হলে T2টা আগে হবে। তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে আগেরটা হচ্ছে গ্রাফিক্যালি, এবং হচ্ছে তো ম্যাথামেটিক্যালি বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন হার ধ্রুবকের ভ্যালু বলা থাকলে সেখান থেকে অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালুটা। এবার অনুঘটকের উপস্থিতিতে আমরা কি জানি, বিভিন্ন বিক্রিয়ার হার কি হয়, বৃদ্ধি পায়। তাহলে অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এবার যে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান বেশি, সেই বিক্রিয়াটা হতে কি হবে, বেশি সময় লাগবে, অর্থাৎ রেটটা কি হবে, স্লো হবে। মানে সক্রিয়করণ শক্তির মান যত বেশি হবে, রেটটা তত স্লো হবে। তাহলে আমি যদি ধরো একটা গ্রাফ আঁকলাম, তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রেই হয়তো এই এক্সোথার্মিক বা তাপদায়ী, এটা হচ্ছে এনার্জি। গ্রাফটা এখনই আঁকলাম আর একবার জাস্ট, এটা হয়তো নর্মাল একটা বিক্রিয়া যার এটা আছে। এবার যদি বিক্রিয়াটাতে অনুঘটকের উপস্থিতিতে করা হয়, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এবার এই বিক্রিয়াটায় যদি অনুঘটকের উপস্থিতিতে করা হয়, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কী হয়ে যাবে, তার কমে যাবে, তখন অ্যাক্টিভেশন এনার্জি কমে যাবে, এইটা তখন অ্যাক্টিভেশন এনার্জি হবে। কেন, কারণ অনুঘটকের উপস্থিতিতে অ্যাক্টিভেশন এনার্জি কমে যায় বলেই রেটটা কী হয়, ফাস্ট হয়। দেখো এখানে এইটা হচ্ছে অনুঘটক ছাড়া, উইথাউট অনুঘটক বা উইথাউট ক্যাটালিস্ট, অনুঘটক ছাড়া, আর এটা হচ্ছে অনুঘটকের উপস্থিতিতে। তার মানে অনুঘটকের উপস্থিতিতে সক্রিয়করণ শক্তির মান হ্রাস পায় বলেই বিক্রিয়ার হারটা বৃদ্ধি পায়। মানে অনুঘটকের উপস্থিতিতে
সক্রিয়করণ শক্তির মান হ্রাস পায়, শক্তির মান হ্রাস পায় বলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এবার কলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব। কলিশন থিওরি হচ্ছে, ধরো রিঅ্যাক্ট্যান্টগুলোর মধ্যে কলিশন হলেই যে প্রোডাক্ট তৈরি হবে সেটার কথা না। মানে কলিশন আবার দু রকম ব্যাপার আছে। একটা হচ্ছে দু রকম বাধা আছে যে কলিশনটাকে প্রোডাক্ট তৈরিতে বাধা দেয়। একটা হচ্ছে প্রথম হচ্ছে এনার্জি ব্যারিয়ার বা শক্তিজনিত বাধা, বা এনার্জি ব্যারিয়ার, শক্তিজনিত বাধা। ধরো এই যে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হতে গেলে, এই রিঅ্যাক্ট্যান্টকে এই এনার্জিতে, এই অ্যাক্টিভেশন এনার্জি যেটা আছে সেই অ্যাক্টিভেশন এনার্জি গেন করতে হবে, তারপরে সে প্রোডাক্ট তৈরি করা সম্ভব হবে। যদি এই অ্যাক্টিভেশন এনার্জি গেন নাই করতে পারে তাহলে কিন্তু সে প্রোডাক্ট কখনোই যাবে না। তাহলে শক্তি যেটা দরকার তার থেকে যদি কম থাকে তাহলে সে সেই প্রোডাক্ট তৈরি করতে পারবে না। এখানে একটা কথা বলে দিই, সূচনা শক্তি বা থ্রেশহোল্ড এনার্জি, এই রিলেশনটা খুব গুরুত্বপূর্ণ। সূচনা শক্তি মানে হচ্ছে এই অবস্থায় যে শক্তিটা থাকে, তাহলে বিক্রিয়কের এক নিজস্ব যে শক্তি আছে, তাহলে বিক্রিয়ক অণুর গড় শক্তি, প্লাস বিক্রিয়ক অণুর একটা গড় শক্তি আছে প্লাস অ্যাক্টিভেশন এনার্জি প্লাস হচ্ছে সক্রিয়করণ শক্তি। তাহলে সক্রিয়করণ শক্তি, এই দুটো শক্তির যোগফলটা হচ্ছে এখানে যে সূচনা শক্তিতে যাবে। তাহলে সূচনা শক্তি অবস্থাতে তাকে পৌঁছাতে হবে, তারপর সে প্রোডাক্ট তৈরি করবে। এটা হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন ব্যারিয়ার বা বিন্যাসগত বাধা বা ওরিয়েন্টেশন ব্যারিয়ার। ধরো যেমন NO2, এনের সাথে দুটো ও এর এরকম, আর একটা এনের সাথে দুটো, এই যে এনের সাথে এই NO2 এই যে কলিশনটা হবে, এই কলিশনটা ডাইরেক্ট হেড অন কলিশন হচ্ছে, তার মানে ওরিয়েন্টেশন ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে এনের সাথে O2 আর হয়তো এরম O2 দিলাম, এখানে N দিলাম, এরম বিন্যাস হয়ে আছে, তাহলে এই এনের সাথে এই যে এখানটা মানে ও দুটো এর মাঝামাঝি পজিশন, মানে কি ডাইরেক্ট হেড অন কলিশনটা হচ্ছে না। মানে কলিশনটা ঠিকঠাক না হলে কিন্তু তোমার প্রোডাক্ট তৈরিও হবে না, মানে এনার্জিতে পৌঁছাবে না। তাহলে এটা হচ্ছে ওরিয়েন্টেশন ব্যারিয়ার। এটা হচ্ছে ওরিয়েন্টেশন ব্যারিয়ার, মানে এই ওরিয়েন্টেশন ব্যারিয়ারের জন্য কিন্তু এই প্রোডাক্ট তৈরি করতে পারবে না, এ কিন্তু পারবে। তাহলে সমস্ত কলিশনে কিন্তু প্রোডাক্ট তৈরি হবে তা নয়, যে সমস্ত প্রোটেকশনের ফলে প্রোডাক্ট তৈরি হবে, মানে অর্থাৎ এনার্জিটাও গেন করবে প্লাস ওরিয়েন্টেশনটা ঠিক থাকবে, সেই সমস্ত কলিশনকে বলা হয় এফেক্টিভ বা কার্যকরী কলিশন, ইফেক্টিভ বা কার্যকরী সংঘর্ষ। আর যেগুলো হবে না তাকে হলো ইনএফেক্টিভ বা অকার্যকরী সংঘর্ষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।